আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে জিএমএমসি অনলাইন ক্লাসে রসায়ন প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় গুণগত রসায়নে আমি সৈয়দ নুরুল আমিন তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। আজকের ক্লাসটা যদিও একটু বড় এবং অনেক গুরুত্বপূর্ণ, বিগত ক্লাসগুলোর চেয়েও বলা যায় অনেক গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে প্রায় 40% কোশ্চেন টোটাল অধ্যায়ের পরীক্ষায় আসে। এমসিকিউ আসে, অনুধাবনমূলক আসে, প্রয়োগ উচ্চতর দক্ষতা সবই আসে, সেগুলো দেখাবো তোমাদেরকে। তো আজকে প্রথমেই আমরা জেনে নিই যে আজকের শিক্ষণফলটা আমাদের কি। আজকের শিক্ষণফল হচ্ছে কোয়ান্টাম সংখ্যাসমূহ বিভিন্ন উপশক্তি স্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ সেখান থেকে অরবিটাল নির্ণয় এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়, অরবিটালের আকৃতি ও সেখান থেকে তারপরে হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসে বিভিন্ন শক্তি স্তরের ক্রম, অরবিটালের শক্তির ক্রম, আউবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, এই তিনটা টপিকস আজকে আমাদের আলোচনা করা হবে সুপ্রিয় শিক্ষার্থী। এবার চলো শুরু করা যাক। প্রথমেই আমরা বলে নিই যে কোয়ান্টাম সংখ্যার যে ধারণাটা সেটা কিন্তু বোর পরমাণু মডেলের যে ত্রুটি ছিল, তারপরে ডি ব্রগলির যে সমীকরণ ছিল এবং শ্রোডিঞ্জার যে তরঙ্গ সমীকরণ ছিল, তাদেরই দীর্ঘ পরিশ্রমের সফলতার ফসল হিসেবে এই কোয়ান্টাম সংখ্যাসমূহ আবিষ্কৃত হয়েছে, এবং এক একটা কোয়ান্টাম সংখ্যা এক একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, সেগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা জেনে নিই কোয়ান্টাম সংখ্যাটা কি। ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি ও কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার মানে সাইজ, আকার, আকৃতি মানে শেপ, আকৃতি ও ত্রিমাত্রিক দিক বিন্যাস মানে ওরিয়েন্টেশন, XY Z অক্ষ বরাবর ত্রিমাত্রিক দিক বিন্যাস ও ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণন, ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণন প্রকাশক, অর্থাৎ ইলেকট্রনটি কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এ ধরনের প্রকাশক চারটি রাশিকে অর্থাৎ N, L, M, S কোয়ান্টাম সংখ্যা বলে। চলো এবার আমরা বিস্তারিত আলোচনা করি। এক নম্বরে আসি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা N, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রথমে আমরা সংখ্যাটা জেনে নেই। যে ক্রমিক সংখ্যা দ্বারা কোনো পরমাণুর কক্ষপথের বা শক্তি স্তরের ক্রম নির্দেশ করে, ক্রমবিন্যাস নির্দেশ করে, অর্থাৎ আকার নির্দেশ করে, কক্ষপথের আকার নির্দেশ করে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1, 2, 3, 4 এক একটা কক্ষপথ, এটাকে KLMN দ্বারাও প্রকাশ করা হয়, KLMN OPQ পর্যন্ত। এভাবে এটার নাম হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বা শেল বা খলক, যাই বলো না কেন, এক এক নামে থাকে, সবগুলো একই অর্থ বহন করে। এই কোয়ান্টাম সংখ্যার উদ্ভাবক হচ্ছে নিলস বোর। প্রতীক হচ্ছে N দ্বারা প্রকাশ করা হয়। এর পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 প্রকাশ করা হয় KLMN OP, বললাম এটা। সমীকরণটা হচ্ছে mv/2π, কৌণিক ভরবেগ, অর্থাৎ এখান থেকে n এর মানটা আমরা জানতে পারি। এটা কি নির্ণয় করে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা? ইলেকট্রনের শক্তি ও শক্তি স্তরের আকারটা কতটুকু বড় সেটা নির্ণয় করা যায়। নির্দেশ করে কি প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম স্তর বা অরবিট সংখ্যা মানে অরবিট সংখ্যাটা নির্দেশ করে। n বৃদ্ধির সাথে বৃদ্ধি ও হ্রাস, মানে যখন n এর মানটা বৃদ্ধি পাইতে থাকে তখন কি বৃদ্ধি পায়? দূরত্ব, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের মানে দূরত্ব বৃদ্ধি পাইতে থাকে। কক্ষপথ মানে ডিস্টেন্সটা, ইলেকট্রনগুলো কতটুকু দূরে অবস্থান করে সেটা বৃদ্ধি পায়, আর শক্তি স্তরের আকার সেটাও বৃদ্ধি পায়। তাহলে n বৃদ্ধির সাথে সাথে হ্রাস কি পায়? নিউক্লিয়াসের কাছাকাছি শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি যেই পরিমাণ থাকে, এটা আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি, হ্যাঁ, যখন ইলেকট্রনটা উচ্চ কক্ষপথে যায় তখন তার শক্তির হ্রাস পায়। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সুপ্রিয় শিক্ষার্থী, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এটা একটা সূত্র যে কিভাবে কোন একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা বের করা যায়, অর্থাৎ 32 এর বেশি নয়, 32 এর বেশি নয়। সর্বোচ্চ বলতে 2n², সর্বোচ্চ হবে 32, এর বেশি হবে না। তো Kn=1 যখন 2n², 2 1² 2 KLn=2 2n², 2 × 2² মানে 8
m n equal to 3 2n square 2 into 3 square equal to 3 3 9 2 18 n equal to 4 2n square 2 4 square equal to 4 4 16 2 32। সুপ্রিয় শিক্ষার্থী, প্রয়োজনীয়তাটা কি? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য সেটা অনেক প্রয়োজন, অনেক গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর একটা নাম হচ্ছে আজিমুতাল সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। প্রথমে সংখ্যাটা আসি, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের সংখ্যা প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এর উদ্ভব হচ্ছে সমারফিল্ড। এর আরো নাম আছে যে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা ও সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। এটা কি নির্দেশ করে? মূলত কক্ষপথের আকৃতি, শেপটা নির্দেশ করে। কক্ষপথের আকৃতিটা কেমন হবে সেটা নির্দেশ করে। আর এল এর মান n এর উপর নির্ভরশীল। এল এর এই মানটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর উপর নির্ভরশীল। এল এর মানটা হবে 0 হতে n-1 পর্যন্ত, মানে 0 হতে n-1, 0 1 2 3 কে বলে 0 সহ তারপরে সিরিয়াল গুণতে হবে। এখানে খেয়াল করো, n এর মানটা 0 হতে n-1, মানে কখনোই l এর সমান হবে না। আর l এর মানটা n এর চেয়ে বড় হবে, বাট n এর চেয়ে l এর মানটা ছোট হতে পারে। এখন n এর মান যত ঠিক উপস্তরের সংখ্যা তত, তবে সর্বোচ্চ 4। এটা আমরা দেখাবো। n এর মান যত ওই প্রধান শক্তিস্তর উপস্তরের সংখ্যা হলো ঠিক তত। অর্থাৎ যখন n = 1 হয় তখন n = 0। এখানে n এর মান 1 বসাও, 1 থেকে 1 চলে গেলে 0, 0 হতে 0 0। আর তখন 1s অরবিটাল, অর্থাৎ প্রধান শক্তিস্তরে একটি অরবিটাল পাওয়া যায়, সেটা 1s। যখন n = 2 হবে তখন n = 0 1, এখানে n = 2 বসাও, তাহলে কি হবে? 2 থেকে 1 চলে গেলে 1 হবে, মানে 0 হতে 1 0 1। তাহলে এখানে n = 2, মানে দুটো অরবিটাল থাকবে 0 1, আর সেটা হচ্ছে 2s 2। সুপ্রিয় শিক্ষার্থী, n = 3 হলে 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, 0 হতে 2, মানে 0 এর মানটা হবে 0 1 2। তবে তিনটা অরবিটাল আছে, 3s 3d 3d। এভাবে n এর মান 4 হলে n = 0 1 3, 4 বসাইলে 4 থেকে 1 চলে গেলে 3 থাকে, 0 হতে 3, মানে 0 1 1 2 3, চারটা অরবিটাল। n এর মান 4, এখানে অরবিটাল 4, 4s 4p 4d 4। সুপ্রিয় শিক্ষার্থী, অলওয়েজ আমাদের মনে রাখতে হবে যে n এর মানটা s এর ক্ষেত্রে সবসময় 0, সেটা 1s হোক, 2s হোক, 3s হোক, 4s হোক, 5s হোক, 6s হোক, 7s হোক। অলওয়েজ যেখানে যে কক্ষপথই থাকুক না কেন, s অরবিটালটা যে কক্ষপথই থাকবে তার সবসময় সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l = 0 ধরতে হবে। l = 1 যখন হবে তখন p অরবিটাল, অর্থাৎ 2p 3p 4p 5p যেখানেই থাকুক না কেন, অলওয়েজ সে l এর মান কিন্তু 1 ধরতে হবে। p এর ক্ষেত্রে 1, একদম মুখস্থ করে নিও। s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 1। এবারে যখন 2 হবে তখন d 3d 4d 5d যেখানেই থাকুক d এর মান হচ্ছে, এখানে l এর মান হচ্ছে 2। এবারে 3 এর অরবিটাল যেখানে 4 এর 5 যেখানে থাকুক এর ক্ষেত্রে 3। এখন এগুলো আকৃতি অনেক সময় বিভিন্ন রকম হতে পারে। সমারফিল্ড বলেছেন সেগুলো বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। সেগুলো তোমরা জানবে আস্তে আস্তে হায়ার স্টাডিজ জানবে বৃত্তাকার এবং উপবৃত্তাকার আকৃতিগুলো। তার মধ্যে এখানে প্রশ্ন আসতে পারে 2d ও 3 অরবিটাল সম্ভব নয় কেন, বা 1 অরবিটাল সম্ভব নয় কেন, যখন প্রশ্ন আসে তখন তোমরা প্রথমে কি করবে? এখানে 2 এর মান হচ্ছে n এর মান, আর d অবশ্যই এখানে d এর মান হচ্ছে 2, মনে রাখতে হবে। তাহলে এখন 2 যখন তুমি l এর মান এখানে কত, d এর ক্ষেত্রে 2, এখন তুমি b এর ক্ষেত্রে এখানে দেয়া আছে 2, তাহলে তুমি 2 বসাও, তাহলে 2 - 1 l এর মান কত আসে? 0 হতে 1,
তো 0 হতে 1 যখন হয় আমরা কি জানি 0 1 সেখানে তো d অরবিটাল নেই আছে 2s এবং 2p সুতরাং 2d অরবিটাল সম্ভব নয় এবারে 3s যখন n এর মান 3 বসাও তখন 0 1 2 3 তার মানে 0 যখন n এর মান 3 বসাও 0 1 2 3 বসাও 0 1 2 সেখানে 3s 3d অরবিটাল সম্ভব কিন্তু 3f অরবিটাল সম্ভব নয় এবারে আমরা sp ds এগুলোর উৎস কোথায় প্রশ্ন তোমাকে দিয়েছি যে sp ds দ্বারা কি বোঝায় এগুলোর উৎস অর্থাৎ s দ্বারা সার তীক্ষ্ণ বা সূক্ষ্ম বোঝায় p দ্বারা প্রিন্সিপাল মুখ্য বা প্রধান বোঝায় d দ্বারা ডিফিউজড পরিব্যাপ্ত বোঝায় f দ্বারা ফান্ডামেন্টাল মৌলিক বোঝায় মানে হলো এগুলোর বর্ণালীগুলো কেমন নির্দেশ করছে এই sp ds দ্বারা ঠিক আছে উপসংশ্লিষ্ট অরবিটাল সংখ্যা আমরা নির্ণয় করতে দেখ খেয়াল করো যেহেতু এখানে 0 সহ আছে সুতরাং একটা সূত্র আমরা বের করতে পারছি সেটা হচ্ছে 12 প্লাস 1 12 এর সাথে l মানে প্লাস 1 যোগ করলে উপসংশ্লিষ্ট অরবিটাল সংখ্যাটা পাওয়া যাবে এটা একটা সূত্রটা মনে রাখবে এমসিকিউ আকারে সূত্র তো যখন s এর ক্ষেত্রে l 0 একটি অরবিটাল p এর ক্ষেত্রে l 1 এখানে s এর ক্ষেত্রে l 0 বসাও 2 0 মানে কত 0 1 এখানে p এর ক্ষেত্রে l 1 বসাও এখানে 1 বসাও 2 কে 2 আর 1 কে 3 এখানে l 2 বসাও 2 2 4 আর 5 এখানে f এর ক্ষেত্রে l 3 বসাও 3 2 4 আর 7 অঙ্কের মতো একদম মিলে যাবে ঠিক আছে তারপরে ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে ইলেকট্রন সংখ্যাগুলো পাওয়া যাবে উপসংশ্লিষ্ট মোট ইলেকট্রন সংখ্যা কত হবে 2 * 12 প্লাস 1 এটা এমসিকিউ আকারে আসবে আমাদের মনে রাখবে তাহলে 2 সংখ্যাগুলো কি তুমি 2 6 10 14 1 3 5 7 ডাবল করে দিলে হবে 1 2 6 10 14 একটা খেয়াল রাখবে l ও l এক ম্যাগনিটিউড l এখানে তোমরা জানো প্রথম কোয়ান্টাম সংখ্যা দেখানো হয়েছে kl মানে দ্বিতীয় শক্তি স্তর আর এখানে l স্মল l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে সুপ্রিয় শিক্ষার্থী এটা প্রয়োজনীয়তা কি হ্যাঁ এখানে SPDF আমরা যখন অরবিটাল আকৃতিগুলো দেখা হবে তখন বলবো S হচ্ছে স্ফেরিক্যাল মানে গোলাকার P হচ্ছে আকৃতিটা হচ্ছে তোমার ডাম্বেল আকার D হচ্ছে ডাবল ডাম্বেল এবং F অরবিটাল আকৃতিটা হচ্ছে জটিল সেটা আমরা পরে দেখাচ্ছি এই প্রয়োজনীয়তা কি পরমাণু বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি ব্যাখ্যা করা হচ্ছে উৎপত্তিটা জানা যাবে সৃষ্ট রেখার উৎপত্তিটা সেখান থেকে জানা যাবে সুপ্রিয় শিক্ষার্থী এবার আসি চৌম্বকীয় তৃতীয় কোয়ান্টাম সংখ্যা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এখন সংখ্যাটা আগে জেনে নিই সেটা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে চৌম্বকীয় ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে সুপ্রিয় শিক্ষার্থী আগে আমরা একটা জিনিস বলে গেছি সেটা হলো m/2 h/2 √l(l+1) মানে এই সমীকরণটা দ্বারা সেটা প্রকাশ করা হয়েছে তো এখন আসি উদ্ভাবক এটার উদ্ভাবক হচ্ছে বিজ্ঞানী জিমিন আবিষ্কার করেছেন m/2 সমীকরণ দ্বারা নির্দেশ করা হয় m এখানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে এটা হলো অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস মানে ওরিয়েন্টেশন x y z অক্ষ বরাবর ইলেকট্রনগুলো কোন দিকে থাকে সেটা জানা যায় m এর মান l এর উপর নির্ভরশীল m এর মানটা হচ্ছে l এর উপর নির্ভরশীল তো এখানে একটা সূত্র m = কি মানটা কিভাবে নির্ণয় করব l এর মান বসিয়ে দেব 0 সহ প্লাস মাইনাস l মানে মাইনাস l 0 প্লাস l তার মানে 0 সহ কাউন্ট করতে হবে দুইটা মাইনাস l আর প্লাস l সুতরাং সেটা মাইনাস এবং প্লাস 0 দ্বারা কি নির্দেশ করে সেটা আমরা সামনে এখন হলো খেয়াল করতে হবে এখানে l m হতে পারে কিন্তু হ্যাঁ m এর চেয়ে l এর মানটা বড় হতে পারে মানে l এর চেয়ে m এর মানটা ছোট হতে পারে অথবা m এর চেয়ে l এর মানটা বড় হতে পারে কিন্তু খেয়াল করবে m এর চেয়ে l এর মানটা কখনো কি হবে না ছোট হবে m বড় হবে অর্থাৎ l এর চেয়ে m বড় হবে এটা খেয়াল করতে হবে হ্যাঁ এটা হতে পারে তাহলে এখানে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন আসছে তোমরা দেখবে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক এখানে একটা টেকনিক দেখিয়েছিলাম এখানে একটা টেকনিক এই দুটো টেকনিক মনে রাখলে আরেকটা টেকনিক আছে স্পিড পরবর্তী কোয়ান্টাম সংখ্যা সেগুলো মনে রাখলে তোমরা সহজেই কোয়ান্টাম সংখ্যার কোন সেটটা সঠিক বা সঠিক না বের করতে পারবে বলছো এবার আসলে আমি করতে 0 যদি বসাই আমি করতে 0 মানে m = 0 একটা অরবিটাল s1 একটা অরবিটাল l = 1 যখন হয় এখানে m = 0 মানে প্লাস মাইনাস দেয় তো 0 বসালে 0 সহ 0 মানে 0 সবগুলো 0 এই জন্য m এর মানটা 0 অর্থাৎ এই m =
জিরো দ্বারা বোঝায় যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার অরবিটালটা চতুর্দিকে বিস্তৃত, কিন্তু কোনো দিকেই আনত না বা বিপরীত দিকে চৌম্বকের বিপরীত দিকে অবস্থান করে না, এটা দ্বারা বোঝায়। L = 1 যখন হয় এখানে বসায় দাও L = 1 -1 0, L = 1 -1 0 +1, তিনটা মান আমরা পাই গেলাম। তখন এটা p অরবিটাল নির্দেশ করছে তিনটা অরবিটাল। সুপ্রিয় শিক্ষার্থী, L = 2 বসালে m এর মানগুলো এখানে পেয়ে যাবো L = 2 -2 -1 0 +1 +2। এটা একটা সুপ্রিয় শিক্ষার্থী সংখ্যা রেখা মতো খেয়াল করবে, এই যে সংখ্যা রেখা এখানে 0, এই পাশে -l, এই পাশে +l, সংখ্যা রেখার মতো। জিরোটা কাউন্ট করতে হবে, এই পাশে -2, এই পাশে +2। তো -2 থেকে এবার L = 3 হলে আমি -3 -2 -1 0 +1 +2 +3, এভাবে টোটাল হয় 0, এই পাশে 3, এই পাশে 3, মোট 7টা আমরা পাই এই ক্ষেত্রে। তো এখন হলো অরবিটাল সংখ্যা আমরা পাইলাম 1 3 5 7। এখন ইলেকট্রন সংখ্যা তার ডাবল হবে 2 6 10 14, 2 6 10 14। এখন উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন বিন্যাস sp-d-f অরবিটাল 1 3 5 7। এখন যদি আমরা এখানে অরবিটাল সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হিসাব করি তাহলে 2 দ্বারা গুণ করে 2 6 10 14, ইলেকট্রন বিন্যাসটা s2 p6 d10 এভাবে লেখা হয় 14। m এর মান দ্বারা মোট অরবিটাল ইলেকট্রন সংখ্যা জানা যায়, আর m এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা n স্কয়ার, m = n স্কয়ার। তার মানে এগুলো 1 হলে মোট অরবিটাল সংখ্যা n স্কয়ার মানে 1, তারপরে 2 হলে n স্কয়ার মানে 2 স্কয়ার 4, 3 হলে 3 স্কয়ার মানে 9, n = 4 হলে 4 স্কয়ার মানে 16, সর্বোচ্চ 16, এর বেশি সম্ভব না। সুপ্রিয় শিক্ষার্থী, দেখব s একটা p px py pz তিনটা অরবিটাল, d এর ক্ষেত্রে dxy dyz dzx dx2 dz2, f এর ক্ষেত্রে যদি fx * x2 y2 fy, এটা কিন্তু x2 - y2 না, খেয়াল করতে হবে। fy * x2 y2 fz * x2 y2 fxyz fzq fyz2 fxz2, এটা তোমাদের লাগবে না তেমন বেশি, এই তিনটা লাগবে। এখন হলো ডিজেনারেট অরবিটাল ও নন ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোকে বলা হচ্ছে ডিজেনারেট অরবিটাল, আর যদি সেটা স্প্লিটিং হয়ে একটা উচ্চ শক্তি স্তরে বা একটা নিম্ন শক্তি স্তরে অবস্থান করে তখন সেটাকে বলা হবে নন ডিজেনারেট অরবিটাল। এসব করতে পরবর্তী তৃতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। তারপরে লিখলাম m এর মান দেখুন নেগেটিভ, এটার অর্থ কি অরবিটাল চৌম্বক ক্ষেত্রের বিপরীতে আনত থাকে, চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে আনত থাকে, এটা নির্দেশ করে। আর m এর মানটা পজিটিভ, এটার অর্থ দেখুন অরবিটালগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে আনত থাকে, আর m = 0, এটার মানে কি অরবিটালগুলো সুষমভাবে চৌম্বক ক্ষেত্রের চারদিকে বিস্তৃত থাকে। এটা প্রয়োজনীয় দেখি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সূক্ষ্মরেখা সমূহ কেন সৃষ্টি হয় এটা ব্যাখ্যা তোমরা জানতে পারবে। এবার আসে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ s বা m দ্বারা প্রকাশ করা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। এর সংখ্যাটা হলো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে একটা ইলেকট্রনের অক্ষ বরাবর নিজ অক্ষ বরাবর ঘূর্ণনের দিক প্রকাশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। যেমন এখানে নিউক্লিয়াস তার চারপাশে ইলেকট্রনটা ঘুরতেছে, এখানে নিউক্লিয়াস তার চারপাশে ইলেকট্রনটা ঘুরতেছে, আবার ইলেকট্রনটা কি করতেছে নিজ অক্ষ বরাবর ঘুরতেছে, অর্থাৎ লাটিমের মতো। লাটিম দেখো তোমরা ছোটবেলায় খেলছো যে লাটিমটা যখন ঘোরাও তখন লাটিমটা করে নিজেও ঘুরে আবার চতুর্দিকে জায়গার মধ্যে ঘুরে, ঠিক সেম লাটিমের মতো ইলেকট্রনটা ঘুরে। যেমন এখানে যদি আমরা দেখাই যে ইলেকট্রনটা এদিকে ঘুরতেছে, অর্থাৎ ইলেকট্রনটা এদিকে ঘুরতেছে, আবার এই পাশেও ঘুরতেছে, নিজ অক্ষ ইলেকট্রনের ঘূর্ণন, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তন, ইলেকট্রনটা আবর্তন করতেছে, একটা ইলেকট্রন এদিকে ঘুরতেছে আর একটা ইলেকট্রন এইদিকে ঘুরতেছে। তো দুইটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করছে। তার মানে এটা যদি তোমরা বোতলের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, এটা নর্থ এটা সাউথ, তার মানে ইলেকট্রনটা এদিকে ঘুরছে। একটা বোতলের মুখ যখন এভাবে ঘোরাবা তখন দেখবা বোতলের মুখ উপরের দিকে উঠে যাচ্ছে, মানে নর্থ উত্তর দিকে উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে ইলেকট্রনটা কি বলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে তাহলে +1/2। দেখে দেখিয়েছি ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন ইলেকট্রনের স্পিন হবে +1/2 উপরের দিকে, এই যে উপরের দিকে নির্দেশ করা হয়েছে। তোমরা একটা বোতল নিবে, বোতলটা যখন লাগাবে তখন বোতলটার মুখটা যখন লাগাবে তখন টাইট হবে, অর্থাৎ নিচের দিকে যাবে, ডিরেকশনটা নিচের দিকে, তার মানে নিচের দিকে যাবে। এটা লাগানোর অর্থ হলো ঘড়ির কাঁটা, ওই যে ঘড়ির কাঁটাটা করতেছে ডান, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তখন ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরানো হয় তখন বোতলের মুখটা লাগে টাইট হবে, নিচের দিকে যায়।
তার মানে ডিরেকশনটা নিচের দিকে, তার মানে তখন মানটা হচ্ছে মাইনাস হাফ। এই ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করে তখন মাইনাস হাফ নির্দেশ করে, অর্থাৎ নিচের দিকে নির্দেশ করে। এস বাই এম এর মানটা প্লাস মাইনাস হাফ, উপরের দিকে নিচের দিকে এভাবে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তখন এমবিআর এইচ বাই 2 হয় রুট ওভার এস ইনটু এস প্লাস 1, এটা দ্বারা প্রকাশ করা হয়। প্রয়োজনীয়তা, এটার প্রয়োজনীয়তা হচ্ছে পরমাণুর চৌম্বক ধর্ম ব্যাখ্যা করেছে। এই চারটি কোয়ান্টাম সংখ্যাকে ব্যবহার করে তোমরা বিভিন্ন প্রশ্ন সেখান থেকে আসতে পারে, যে পরীক্ষা আসতেও পারে, তোমাদের সাজেশন দেওয়া হয়েছে যে m অর্থাৎ 3 বা n অর্থাৎ 4 একটা কক্ষপথে দেখানো হবে, তারপরে এটা কক্ষপথের মোট অরবিটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবে, সেটা তোমাদেরকে বের করতে হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে তোমাদের এই ধরনের উদ্দীপক থাকতে পারে কে এল এম এন 1 2 3 4। ইলেকট্রনটা এখান থেকে এন শেল থেকে এল শেলে আসতেছে, এভাবে চিহ্নিত থাকতে পারে। অর্থাৎ বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে কত নির্ণয় করো, এন থেকে যখন এলে আসে তখন বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর, n1 হচ্ছে l সমান সমান 2, আর n2 হচ্ছে n সমান সমান n2 n সমান সমান 4। এখন রিডবের সমীকরণ থেকে আমরা জানি ফ্রিকোয়েন্সি নাম্বার সমান সমান 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো এখন যদি RH এর মান আমরা এখানে পার ন্যানোমিটারে বসাই দেব 1.09678 ইনটু 10 টু দি মাইনাস 2 পার ন্যানোমিটার, আর n1 এর মানও এখানে বসাই দিলাম, n2 এর মানও এখানে বসাই দিলাম, 2 স্কয়ার 4 স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ক্যালকুলেশন করে তারপরে 1 বাই ল্যামডার একটা মান আসবে, তারপরে 1 বাই যখন বসাই দিবে, হ্যাঁ, তখন ল্যামডার মান চলে আসবে 486.34 ন্যানোমিটার। তাহলে এই মানটা বলা হবে যে এটা কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিটা কোন বর্ণের হবে, অর্থাৎ সেটা যেহেতু আসমানি বর্ণ হবে, দৃশ্যমান অঞ্চলে হয়, কারণ হলো এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে সেটা আসমানি বর্ণের একটা রেঞ্জের অঞ্চলের মধ্যে আছে। তো এখানে যে হাইড্রোজেন বর্ণালীগুলো আছে সেটা পরবর্তীতে বিস্তারিত লাইমেন, বামার, তারপরে পেস্টেন, ব্র্যাকেট, ফোন্ড ইত্যাদি যে সিরিজগুলো সেগুলো বিস্তারিত পরে ক্লাস নেওয়া হবে, পড়া হবে তোমাদের। এখন এখানে ওই এনতম মানে অর্থাৎ এন ইলেকট্রনটির জন্য অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল ও মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। সেক্ষেত্রে একদম সহজেই প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, n = 4, সহকারী কোয়ান্টাম সংখ্যা জানো l = 0 হতে n-1। তো তোমরা এখানে n এর মানগুলো যদি বসায় দাও, এখানে 4 বসায় দাও, তাহলে কত হয় 3, 0 হতে 3 মানে 0 1 2 3। 0 এর জন্য অলওয়েজ s অরবিটাল, 1 এর জন্য হচ্ছে p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, 3 এর জন্য f অরবিটাল। এখন m এর জন্য -l 0 প্লাস l। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি 0 বসাও l এর মান, তাহলে সবগুলো 0 মানে 0, আর যদি 1 বসাও -1 0 প্লাস 1, এবার -2 -1, যদি 2 বসাও -2 -1 0 প্লাস 1 প্লাস 2। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি 3 বসাও তাহলে এখানে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এখন এখানে দেখো অরবিটাল সংখ্যা কয়টা, একটা। অরবিটাল সংখ্যা এখানে কয়টা, 3টা, এখানে কয়টা, 5টা, এখানে কয়টা, 7টা। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা দেখেছি যে প্লাস হাফ মাইনাস হাফ, মানে একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর একটা ঘড়ির কাঁটার দিকে। তো এটাকে ইন্ডিকেট করলাম আমরা সেখানে। তো এখন দুইটা করে ইলেকট্রন, একটা ঘরে দুইজন থাকে, মানে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, 2 কে 2, 3 দোকানে 6, 5 দোকানে 10, 7 দোকানে 14। সেই হিসাবে এখানে হচ্ছে মোট অরবিটাল 16টা, আর এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 32টা। আবার অন্যভাবে প্রতিটি অরবিটালে দুটি করে স্পিন প্লাস মাইনাস হাফ থাকে। প্রধান শক্তি স্তরে অরবিটাল সেখান থেকেও নির্ণয় এখান থেকে পাওয়া যায়, 4 স্কোয়ার মানে 16টি। আবার প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কোয়ার অর্থাৎ 16 দোকানে 32টি, সেখান থেকে আমরা সেটা পাইলাম। এবার আসে আমাদের দ্বিতীয় শিখনফল, সেটা হচ্ছে অরবিটালের আকৃতি। তো অরবিটালের আকৃতির আগে তোমাদের বইয়ে আছে যে অরবিট এবং অরবিটালের সংজ্ঞা। অরবিটটা তো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। অরবিটালটা হলো যে অরবিটের মধ্যে যে 90 থেকে 95% হ্যাঁ যে ইলেকট্রন মেঘগুলো মানে যে অঞ্চলটাতে পাওয়ার সম্ভাবনা, সেই অঞ্চলটার নামই হচ্ছে অরবিটাল। এটা তোমরা পার্থক্যটা আছে সুন্দর করে হাজারী বইয়ে 120 পৃষ্ঠায় দেওয়া আছে, সেটা শিখে নিবে। এখন আসি আমরা এস অরবিটাল। এস অরবিটালের আকৃতি। এস অরবিটালের ক্ষেত্রে আমরা এল এর মানটা জানি 0, এম এর মান 0, অর্থাৎ অরবিটাল হচ্ছে একটা। তো এটা হচ্ছে স্পিরিকেল, গোলাকৃতি, হ্যাঁ মানে ফুটবল আকার অনেকটা দেখতে এস অরবিটালের আকারটা। তো 1s অরবিটাল নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন মেঘ। আর এখানে হচ্ছে 1s অরবিটাল, আর এটা হচ্ছে 2s অরবিটাল। তো একটা 1s অরবিটাল এবং 2s অরবিটালের মাঝখানে দেখো ফাঁকা একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে নোড, যেখানে ইলেকট্রন মেঘ নেই, মানে কোনো ইলেকট্রনকে সেখানে পাওয়া যাবে না। 1s ও 2s অরবিটালের আকৃতি, মানে এটা এস অরবিটালের আকৃতি আমরা দেখলাম। এখানে নোট হলো দুটি অরবিটালের মধ্যবর্তী যে স্থানে ইলেকট্রন মেঘ নেই বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, সে স্থানকে নোট বলে।
এখন এই নোড নির্ণয় করার সূত্র হলো এস অরবিটালে নোড নির্ণয়ের সূত্র হচ্ছে n-1, মানে 1 যদি বসায় দাও তাহলে 1 - 1 0, অর্থাৎ 1s অরবিটালে কোনো ইলেকট্রন নোড নেই। আর যদি 2 বসাও তাহলে 2 - 1 মানে 2s অরবিটালে নোড হচ্ছে একটি। এবার আসো পি অরবিটাল। পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল আকৃতি, অর্থাৎ এই পি অরবিটালে l = 1 অলওয়েজ মনে রাখতে হবে তোমাদেরকে। তাই m = -1 0 + 1 অর্থাৎ px py pz। আসলে এই মানগুলো কিন্তু একদম সুনির্দিষ্ট নয়, 50% বলছেন বিজ্ঞানীরা, মানে px এর জন্য 0 হইতে পারে, py এর জন্য 1 হইতে পারে, pz এর জন্য 0 হইতে পারে, সেগুলো নিয়ে গবেষণা চলছে। আবার কেউ কেউ নির্দিষ্ট করেছেন, তোমাদের বই যেটা আছে তোমরা সেটা দেখবে। এখন আসো, এটা হচ্ছে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, এটা y, এটা y আর এটা y, আর এই কোণাকোণি বরাবর হচ্ছে z আর z। এখন দুটা লোব এখানে আমরা দেখতে পাই। তো প্রথমত হচ্ছে x অক্ষ বরাবর, এটার নাম হচ্ছে px, তারপরে হচ্ছে y অক্ষ বরাবর, এটার নাম হচ্ছে py, z অক্ষ বরাবর, এটার নাম হচ্ছে pz। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে পয়েন্টটা এখানে মাঝখানে, এই পয়েন্টটার নাম হচ্ছে নোডাল পয়েন্ট, সেখানে ইলেকট্রন পাওয়া যাবে না। এবং যে ফাঁকা যে প্লেনটা আছে, ফাঁকা যে জায়গাটা আছে, এটার নাম হচ্ছে নোডাল প্লেন। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি ডি অরবিটাল। ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল, একটা ডাম্বেল দুইটা ডাম্বেল, ডাবল ডাম্বেল। তো এখানে ডি অরবিটালের জন্য আমরা অলওয়েজ মনে রাখতে হবে l = 2 মনে রাখতে হবে। তাহলে m এর মান -2 - 1 0 + 1 + 2। এভাবে আকৃতিগুলো হচ্ছে dxy dyz dzx dx² y² dz²। তো এখন তোমরা এটা কিভাবে আঁকবে? সহজেই এরকম একটা দাগ, এরকম একটা দাগ, এরকম একটা দাগ, তিনটা দাগ, হ্যাঁ টোটাল 5টা এরকম দাগ দিবে। দাগ দেওয়ার পরে এখন dxy, তখন লুপ এখানে 3টার ক্ষেত্রে তোমরা কি করবে, এভাবে 4টা করে লুপ চতুর্দিকে এভাবে আঁকবে, এই দাগগুলো যেন লোবের বাইরে থাকে এখানে। তারপরে xy, dxy এর ক্ষেত্রে এখানে xy দিয়ে দিবে, তারপরে dyz, dyz এর ক্ষেত্রে dyz এখানে দিয়ে দিবে, dzx, dzx এর ক্ষেত্রে zx দিয়ে দিবে। এটার আকৃতিটা আসলে বোর্ড দেখানো যাচ্ছে না, বইয়ে সুন্দর করে আলাদাভাবে দেওয়া আছে। তারপর আঁকার সময় কিন্তু এভাবে আঁকতে হবে। dx² y² মানে x², তখন x অক্ষ বরাবর লুপগুলো দিতে হবে, y অক্ষ বরাবর লুপগুলো দিতে হবে, তাহলে হবে dx² y²। আবার একটা শুধুমাত্র লুপ মাঝখানে একটু গোল চিহ্ন দিবে, এটার নাম হচ্ছে dz²। এই হলো ডি অরবিটালের আকৃতি। আর এফ অরবিটালের আকৃতির আসলে বলার দরকার নেই, সেটা অনেক জটিল আকৃতি, এটা আমাদের সিলেবাসে নাই, প্রয়োজনও নাই, ঠিক আছে? তো এখন এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমাদের 3 নম্বর শিক্ষণফল পরমাণুর ইলেকট্রন বিন্যাস, মানে ইলেকট্রনগুলো আসলে কিভাবে শক্তিক্রম বা ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে পরমাণুর অরবিটের ভিতরে বা অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে, 3টা নীতির সাহায্যে সেটা ব্যাখ্যা করা যায়। আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। এবার আসি, প্রথমে আমরা আলোচনা করব আউফবাউ নীতি। আউফবাউ এটা একটা আউফবাউ এটা হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ এটা জার্মান শব্দ, খেয়াল রাখবে। তো নীতিটা প্রথমে আমরা আলোচনা করি। পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ও পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। একদম স্পষ্ট কথা, যে অরবিটালটা নিম্ন শক্তি, হ্যাঁ শক্তি কম, সেখানে ইলেকট্রন আগে যাবে, এবং যে অরবিটালটার শক্তি বেশি, ইলেকট্রন পরে সেখানে যাবে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন অরবিটালের শক্তি নির্ণয়ের সূত্র, এখন শক্তি কম না বেশি সেটা আমাদের জানতে হবে। সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে যদি আমি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যোগ করি, তাহলে অরবিটালের শক্তি পাওয়া যাবে, অর্থাৎ n + l = e, অরবিটালের শক্তিটা আমরা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ n + l থেকে আমরা কি পাই? যে অরবিটালের n + l এর মান বেশি সেটি উচ্চ শক্তির অরবিটাল, আর যে অরবিটালের n + l এর মান কম সেটি হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আর দুটি অরবিটালের মধ্যে যেটির n + l এর মান কম, ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে। আর যদি অরবিটালের n + l এর মান উভয় সমান হয়, তাহলে যে অরবিটালের n এর মান ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে সেই জিনিসটা দেখাই। 3d ও 4s অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? 3d এর ক্ষেত্রে দেখো, এখানে n এর মান, এটা n এর মান, আর d এটা হচ্ছে l এর মান। n এর মান হচ্ছে 3, আর d এর ক্ষেত্রে অলওয়েজ l = 2, সুতরাং n + l মানে 3 + 2 = 3 + 2 = 5। আবার 4s এর ক্ষেত্রে n = এখানে 4, আর s এর মান অলওয়েজ l = 0, সুতরাং n + l 4 + 0 = 4। এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি,
সুতরাং যেহেতু 3d এর চেয়ে 4s অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন, সুতরাং ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে, অর্থাৎ কোথায় প্রবেশ করবে, ওই 4s ইলেকট্রন প্রবেশ করবে। একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন? আশা করি ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। এরকমভাবে আরও আছে অনেক, যেমন মনে করো যে 1p সরি, এখানে যদি 2p 3p দিই, আর এখানে যদি 4s দিই, তাহলে এখানে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? এখানে 3 আর 1 4, আর 4 আর 0, এখানে 4 আর 0 মানে 4, আর এখানে 3 আর p এর জন্য 1 সমান 4, এই দুইটাই তো 4 হয়ে গেল। তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে সুপ্রিয় শিক্ষার্থী? তাহলে 3 নম্বর, এটাতে আমাদের চলে যেতে হবে। n প্লাস l এর মান যেখানে সমান হবে, তাহলে ইলেকট্রন n এর মান যেখানে ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে n এর মান ছোট 3p 4s, এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবার অরবিটাল সমূহের শক্তির ক্রম, n = 1 2 3 4 5 6 7 দেখিয়েছি, তোমাদের বইয়েও সেটা দেখানো আছে। 1s, তারপরে n = 2 হলে দুইটা অরবিটাল, n = 3 হলে তিনটা, 3s 3p 3d, 4 হলে এরকম দেখায় দেবে। তারপর ইলেকট্রনগুলো কোনাকুনি এরকম দেখাবে, কোনাকুনিভাবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এভাবে প্রবেশ করে, তারপর এদিক থেকে আবার এদিক থেকে আসে এভাবে যাবে, এদিক থেকে আসে এদিকে আবার যাবে, এভাবে যাবে। এখন এগুলো আমরা n প্লাস l এর মান হিসাব করে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটাকে আমরা বের করতে পারবো। এই শক্তিক্রমটা সেখানে দেখানো হয়েছে। তারপর আরেকটা টেকনিক দিয়ে মনে রাখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা জপে জপে শিখবে, সেটা হলো SS, PS PS, DPS DPS, FDPS FDPS। ইলেকট্রন বিন্যাসের ক্রমটা শক্তি অনুযায়ী, হ্যাঁ, কোনটাতে আগে ইলেকট্রন দেবে, এভাবে 118টা মোট ইলেকট্রন বিন্যাস পারা যায়, তোমরা ট্রাই করে দেখবে। SS, PS PS, DPS DPS, FDPS FDPS। তারপরে কিন্তু তোমাদের আবার কক্ষপথ, প্রথমবার ইলেকট্রন বিন্যাস করে দেওয়ার পরে তারপরে কক্ষপথগুলোকে, হ্যাঁ, যেমন 2KLMN অনুসারে সাজাতে হবে, KLMN এভাবে সাজাতে হবে। এবং দেখা যাবে S এর উপরে সর্বোচ্চ 2টা জানো, P এর উপরে সর্বোচ্চ 6টা, D এর উপরে সর্বোচ্চ 10টা, F এর উপরে সর্বোচ্চ 14টা দিতে পারবে। আচ্ছা, এবার আসো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। তো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 3d4 4s2 এর পরিবর্তে 3d5 4s1 হবে, এবং 3d9 4s2 এর পরিবর্তে 3d10 4s1 হবে। এই বিষয়টা তোমরা নবম দশম শ্রেণীতেও পড়ে আসছো। কারণটা কি? মূল কারণটা তোমরা জানো অলরেডি, ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয়, এটাই হচ্ছে মূল কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা আনসার করার সময় অনেক কথাবার্তা লেখো, এটার মধ্যে আহ্বান নীতি টেনে আনো, কিন্তু আসল যে কথাটা, এই কথাটা কিন্তু তোমরা লেখো না, ভুল করে ফেলো। এই জন্য বলে রাখলাম যে এই কথাটাই হচ্ছে মূল কথা, ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয়, এই কথাটা বলতে হবে। আর সাথে সাথে ভুলটা কি এবং সঠিকটা কি, এই দুইটা জিনিসই তোমাকে উপস্থাপন করতে হবে। যেমন ক্রোমিয়াম ও কপারের ক্ষেত্রে আসি, এক্সাম্পলটা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এখানে ক্রোমিয়াম 24, কপার হচ্ছে 29। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2, এটা কিন্তু সঠিক নয়, এটা হলে ভুল, এটাও তোমরা দিবে। দেওয়ার পরে বলবে যে এত এর পরিবর্তে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 হয়। আবার এখানে কপারে 29, এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 এর পরিবর্তে হয়ে যায় 3d10 4s1। কেন হয়? কারণ জানি জোর যার মূল্য তার, কারণ এখানে 3d শক্তি বেশি, 4s এর শক্তি কম। এ কারণে 4s2 থেকে মানে স্থিতিশীল, মানে 10টা ইলেকট্রন নিয়ে সে কি হয়, একদম স্থিতিশীলতা অর্জন করে, মানে পরিপূর্ণ শক্তি সে অর্জন করে। স্থিতিশীল অর্জন করার জন্য, যেমন মনে করো তোমার কাছে, আমার কাছে 99 টাকা আছে, আরেকজনের কাছে 1 টাকা আছে, তো এখন 2 টাকা আছে, তো এখন আমি কি করব, আমার 99 টাকা 1 টাকা হইলেই তো আমার 100 টাকা পূর্ণ হয়ে যায়, তার কাছ থেকে সে যদি দুর্বল হয় তার থেকে আমি 1 টাকা নিয়ে যাব, ব্যাপারটা এরকম আর কি। তো এরকম প্রশ্নটা তোমরা পড়বে, ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম হয় কেন, ঠিক আছে। এবার আসি আমরা হুন্ডের নীতি। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে, মানে এমনভাবে অবস্থান করবে, হ্যাঁ, যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। সর্বাধিক কথাটা কিন্তু মনে রাখবে, এখানে কি অবস্থায়? সর্বাধিক। তোমাদের এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে, সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এইসব ইলেকট্রনগুলো স্পিন একইমুখী হবে। দেখাচ্ছি, আরেকটা জিনিস খেয়াল করবে, এমসিকিউর জন্য আসে, এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়।
যেমন আমরা এখানে চারটা মৌলের ক্ষেত্রে দেখিয়েছি, 1 2 3 4 5টা মৌলের ক্ষেত্রে দেখিয়েছি এক্সাম্পলটা। নাইট্রোজেন 7 1:2:2p3। তো এখানে যেহেতু s অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য না, এটা না, আমাদের দেখতে হবে p। এখানে px1 একটা ইলেকট্রন, তিনটা p অরবিটাল, তিনটা, একটা হচ্ছে px py pz, তিনটা অরবিটালে এই তিনটা ইলেকট্রন কিভাবে আসলে যাবে? এখানে কি px কি দুটো চলে যাবে, তারপরে 2p1 এ একটা যাবে, নাকি এটা খালি থাকবে? এটা আসলে কিভাবে যাবে? এখানে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের স্পিন নির্দেশ করে। এটা হচ্ছে প্রথমে একটা একটা করে প্রবেশ করবে, তারপরে পুনরায় আরো যদি ইলেকট্রন থাকে তারপরে এসে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। এইভাবে বলছে যে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। অক্সিজেনের ক্ষেত্রে আসি 1:2:2p4, এখানে 2px 2py 2pz। তাহলে একটা একটা করে প্রথমে আমরা সব দিকে দিব। এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 2p। হ্যাঁ, একটা একটা করে দেওয়ার পরে 4টা ইলেকট্রন, মানে আরেকটা ইলেকট্রন আছে, সেটা আবার পুনরায় এই যে প্রথম থেকে আবার শুরু করব। তার মানে এটা প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, পরে আবার যখন আসবো তখন এটা মাইনাস হাফ হলো ইলেকট্রনগুলোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে লাস্টে হচ্ছে 3p3। তার মানে একটা একটা করে একটা ইলেকট্রন। সর্বাধিক সংখ্যায় বিজুর, এখানে খেয়াল করবে, এখানে সর্বাধিক সংখ্যায় বিজুর 1 2 3টা বিজুর, এখানে 2টা বিজুর, একটা জুর। সর্বাধিক সংখ্যায় বিজুর, এখানে 1 2 3 3টা বিজুর। আর সালফার 16, এটার ক্ষেত্রে 3p4, মানে 1 2, এখানে হচ্ছে 2টা বিজুর। তার মানে এটাও হুন্ডের নিয়মের জন্য প্রযোজ্য, এটাও হুন্ডের জন্য প্রযোজ্য, এটাও প্রযোজ্য, এটাও প্রযোজ্য। এইবার আসি আমরা একটা ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে 1:2:2p6 3:3p5। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আসি 3p5। একটা ইলেকট্রন প্রথমে এভাবে যাবে প্লাস হাফ হিসেবে, একটা ইলেকট্রন এভাবে যাবে প্লাস হাফ ঊর্ধ্বমুখী স্পিন হিসেবে, পরের ইলেকট্রনগুলো মাইনাস হাফ নিম্নমুখী, মাইনাস হাফ নিম্নমুখী হিসেবে গেল। এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, একটা মাত্র বিজোড় ইলেকট্রন সেখানে আছে। তার মানে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় কিন্তু সেটা নাই। তার মানে এই ক্লোরিন পরমাণুটা হুন্ডের নিয়ম মানে না, সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় তোমাদেরকে দেখতে হবে। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এর সর্বাধিক বিজোড় ইলেকট্রন থাকে, কিন্তু ক্লোরিনের সর্বাধিক বিজোড় ইলেকট্রন থাকে না, তাই ক্লোরিন হুন্ডের নিয়ম মানে না। এ ব্যাপারে তোমাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি আমাদের পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা তোমাদের বাংলা লিঙ্কের ব্যালেন্স চেক করে না, *124#, এইটার মতো মনে রাখতে হবে। এটা আসলে টেকনিক দিয়ে পড়লে তো অনেক কিছু অনেক সহজেই মনে রাখা যায়। তো পলির বর্জন নীতিটা তোমরা মনে রাখবে *124#। অর্থাৎ একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না, কমপক্ষে যে কোনো একটির মান অসমান হয়। তার মানে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 2, 4টি কোয়ান্টাম সংখ্যার জন্য 4, সেই হিসেবে 124। ঠিক আছে, এটা বাংলা ইংরেজি ব্যালেন্স চেক করে। তো এক ব্যাখ্যায় চলে আসি। যেমন হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রন থাকে, হ্যাঁ, যেমন এই দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম তিনটির মান সমান হলেও প্রথম তিনটির মান সমান হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়ে থাকে। যেমন প্রথম ইলেকট্রনের E1 এর জন্য n=1, l=0, s এর জন্য l=0, m=0, s স্পিন হলো +½ একটা ইলেকট্রনের জন্য। দ্বিতীয় ইলেকট্রনের জন্য হিলিয়াম, তো তোমরা আসলে জানোই, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখালে সহজ হবে। এই যে দুটি ইলেকট্রন, তাই না, এখানে যে একটা এদিকে একটা এদিকে দুটি ইলেকট্রন থাকে, সেই দুটি ইলেকট্রনের জন্য দ্বিতীয় ইলেকট্রনটার জন্য n=1, l=0 এবং m=0, s=−½ সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো এই তিনটা মান মানে একরকম। এখানে 1, এখানেও 0 0, এখানেও 0 0। বেশ কম হইল লাস্টেরটা স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে কোনো একটা ভিন্ন হবেই। এটা পলির বর্জন নীতির সাহায্যে আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো মানে জানা যায়। পলির বর্জন নীতির সাহায্যে অরবিটাল সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা অনেকগুলো জানা যায়। তো এখান থেকে যে প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায় সিকিউ এমসিকিউ, 1 থেকে 30টি মৌলের সর্বশেষ ইলেকট্রনটির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখাও, n l m s। সর্বশেষ ইলেকট্রন, পটাশিয়ামের সর্বশেষ, ক্যালসিয়ামের সর্বশেষ, এভাবে ক্রোমিয়াম, কপারের সর্বশেষ। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, 4টে কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করবে। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আজকের মতো এখানেই রাখলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।